আসসালামু আলাইকুম। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রায় সময় বাবা মারা কমপ্লেন করে যে তাদের বাচ্চাদের পায়খানা কষা হচ্ছে, 3-4 দিন পর্যন্ত পায়খানা হচ্ছে না এবং পায়খানা করার সময় প্রচুর কান্নাকাটি করছে ইত্যাদি ব্যাপার। এই কষা পায়খানাটা কেন হচ্ছে, কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি, সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন কনস্টিপেশন বা কষা পায়খানা আমরা কখন বলবো? যখন বাচ্চাদের পায়খানা একটু শক্ত হচ্ছে এবং হচ্ছে যে 7 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 2 বার অথবা 1 বার পায়খানা হচ্ছে, কখনো কখনো 2 সপ্তাহ অথবা তার থেকে বেশি সময় যাবৎ এই সমস্যাগুলো চলতেছে, তখনই আমরা তাকে কনস্টিপেশন অথবা কষা পায়খানা বলবো। এই কনস্টিপেশন 3টা স্টেপ অথবা 3টা পর্যায়ে হয়ে থাকে। যখন বাচ্চা মায়ের বুকের দুধ থেকে স্বাভাবিক খাবারে ট্রানজিশন হয় অথবা একটু পরিবর্তন হয়, তার খাবারের চেঞ্জ হয়, তখনই প্রথম পর্যায়ে তার কনস্টিপেশন ডেভেলপ করতে পারে। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে যখন আমরা বাচ্চাদেরকে টয়লেট ট্রেনিং করাই, ইউজুয়ালি 3-4 বছরের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে টয়লেটে চাপ আসলে, পায়খানার চাপ আসলে, প্রস্রাবের চাপ আসলে বুঝতে পারে। যখনই তার এই টয়লেট ট্রেনিংয়ের সময়টা হয়, তখনই তার অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশন ডেভেলপ করে। তৃতীয় পর্যায়ে যখন বাচ্চা স্কুলে যাওয়ার আগ মুহূর্তে 4-5 বছরের মধ্যে অথবা প্রি স্কুল চিলড্রেন যারা, তাদের ক্ষেত্রে অথবা স্কুল শুরু করার কিছুদিনের মধ্যেই তার এই কনস্টিপেশনটা ডেভেলপ করতে পারে। এখন আমাদের গার্জিয়ানদের মধ্যে খুব বেশি আতঙ্ক কাজ করে যে এই কনস্টিপেশন বাচ্চার কোনো মারাত্মক কোনো জটিল রোগের কারণ কিনা। আসার কথা হচ্ছে 100টা বাচ্চার যদি কনস্টিপেশন থাকে, সেখানে মাত্র 5 জন বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের জটিল রোগের কারণে তার কষা পায়খানাটা হতে পারে। বাকি 95 ভাগ বাচ্চার ক্ষেত্রে অ্যাকচুয়ালি তাদের জটিল কোনো রোগ ছাড়াও কনস্টিপেশন হতে পারে। সুতরাং আতঙ্কিত না হয়ে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই বাচ্চাদের পায়খানাটা কি জটিল কোনো রোগের কারণে নাকি অন্যান্য স্বাভাবিক কোনো কারণে হতে পারে, সেটা যাচাই করে নেওয়া উচিত। মাথায় রাখতে হবে মাত্র 5 ভাগ, 100 ভাগের মধ্যে মাত্র 5 ভাগ বাচ্চার ক্ষেত্রে জটিল রোগের কারণ থাকতে পারে, কিন্তু বাকি 95 ভাগ কিন্তু কোনো জটিল রোগ ছাড়াও পায়খানা কষা হতে পারে। এই জিনিসগুলো আমাদের গার্জিয়ানদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। বাচ্চাদের এই কনস্টিপেশন অথবা কষা পায়খানার কিছু রিস্ক ফ্যাক্টর অথবা কারণ অনুমান করা যায় অথবা এটা ধরে নেওয়া যায় যে এটার কারণে হতে পারে। এক্স্যাক্টলি যে এটার কারণে হচ্ছে তা না, এগুলোকে রিস্ক ফ্যাক্টর বলে। এই জিনিসগুলো থাকলে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটাই জটিল রোগের কারণ না অথবা এটার কারণেই এই সমস্যাটা তৈরি হবে এরকম না। এই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে হচ্ছে যেসব বাচ্চাদের খাবারের মধ্যে ফাইবারের পরিমাণটা কম থাকে, যে সকল বাচ্চা একটু স্ট্রেসের মধ্যে থাকে, সার্বক্ষণিক বিভিন্ন ধরনের ফ্যামিলিয়াল অথবা তার সোশ্যাল স্ট্রেস, তার পার্সোনাল স্ট্রেসের মধ্যে থাকে। অনেকে ভাবতে পারেন যে ছোটো বাচ্চা বা স্ট্রেস কি। এই ছোট বাচ্চারা জন্মের পর থেকেই বিভিন্ন মানুষের সাথে মিশে এবং তাদের যে এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই তার মধ্যে একটা আনন্দ তৈরি হয় অথবা স্ট্রেস তৈরি হয়। যখন এই ছোট বাচ্চা কারোর সাথে মিশছে, তখন বুঝতে হবে সেই বাচ্চাটা তার সাথে কমফোর্ট ফিল করছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে কোনো বাচ্চা কারোর সাথে মিশছে না, তখন ওই বাচ্চাটার ওই মানুষের সাথে মিশতে গেলে স্ট্রেস তৈরি হতে পারে। সেগুলো বাচ্চারা তো মুখে বলতে পারে না, কিন্তু তারা দেখবেন যে কান্নাকাটি করছে, তারা অস্থির হয়ে যাচ্ছে, যেতে চাচ্ছে না, ইত্যাদি লক্ষণগুলো তখন দেখতে পাবেন। আমাদের সমাজে একটা প্রচলন অথবা একটা রীতি অথবা সামাজিক কালচার রয়েছে, যে সকল বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না তাদেরকে গরুর দুধ খাওয়ানো হয়। কখনো কখনো সেটা হতে পারে যে 1 বছর আগে, কখনো কখনো তার 6 মাসের মধ্যে, কখনো কখনো তারও আগে হতে পারে। কিন্তু এই গরুর দুধের কারণে বাচ্চার রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা বেড়ে যায়, যেটার কারণে তার পায়খানাটা কষা হতে পারে। যে সকল বাচ্চা শহরে বড় হচ্ছে, আরবান সোসাইটিতে বড় হচ্ছে, সে সকল বাচ্চাদের ক্ষেত্রে গবেষণায় দেখা যায় কনস্টিপেশনের মাত্রাটা কিছুটা বেশি। আবার যে সকল ফ্যামিলিতে
কনস্টিপেশনের হিস্ট্রি আছে বাবা, চাচার, মামার, মায়ের, খালার, নানা, নানু, দাদার, যে কারো ক্ষেত্রে, তখন এই বাচ্চাদেরও কনস্টিপেশন ডেভেলপ করতে পারে। পরবর্তীতে আমরা যে বাচ্চাদের জটিল কারণ কি কি হতে পারে, যেটা 5 ভাগের মধ্যে পড়ে, সেটা নিয়ে আমরা জানবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে থাকুন, শুনতে থাকুন ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথেই থাকুন। মনে রাখবেন, মানসিক রোগ এখন আর বোঝা নয়, সঠিক চিকিৎসায় হয় নিরাময়।